চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। ডিজেল নিয়েই দুশ্চিন্তা। জ্বালানি তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে, বিশেষ করে ডিজেল নিয়ে। চাহিদার অতিরিক্ত অকটেন আসার কথা থাকলেও ডিজেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এপ্রিল মাসে ডিজেলের চাহিদা প্রায় 4 লাখ টন। মার্চ মাসে জ্বালানি তেল সরবরাহ করা গেলেও মজুদ প্রায় শেষের দিকে। 29 মার্চ সরবরাহ শেষে ডিজেলের মজুদ ছিল 1,33,000 টন, যা দিয়ে 10 দিনের চাহিদা মেটানো সম্ভব। বিকল্প উৎস থেকে ডিজেল আমদানির চেষ্টা করছে সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির চালিকা শক্তি ডিজেল, তাই যে কোনো মূল্যে ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। যুদ্ধ শুরুর পর থেকে নির্ধারিত সময়ে জ্বালানি তেল আসছে না। মার্চে যে 16টি জাহাজ আসার কথা ছিল, তার মধ্যে 10টি এসেছে, বাকি 6টি ডিজেলের জাহাজ এখনও সময়সূচি নিশ্চিত করেনি, যেগুলোতে 1,55,000 টন ডিজেল থাকার কথা। হামে মৃত্যু 55 ছাড়াল। সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে, এ পর্যন্ত 55 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হামের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানিয়েছে সরকার। এই পরিস্থিতিতে সরকার আগামী জুন মাসে দেশব্যাপী হাম রুবেলার জাতীয় ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে 9টি শিশু এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে 3টি শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 5টি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে 3টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। মজুতের তথ্য দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার। 5 জেলা থেকে 95,000 লিটার তেল জব্দ করা হয়েছে, সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ঠেকাতে 3রা মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত 64 জেলায় 3,168টি অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ মজুতকারীদের কাছ থেকে 75,16,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি ও তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। জব্দ জ্বালানি তেলের মধ্যে 1,39,965 লিটার ডিজেল রয়েছে। এছাড়াও 22,539 লিটার অকটেন, 46,146 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তেলের ডিপো থেকে অবৈধভাবে মজুত করা প্রায় 25,000 লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন। জব্দ করা এসব তেল ডিজেল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যে বাহিনীর হোক, হামলাকারীরা অপরাধী। গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা যে বাহিনীর পোশাকেই হোক অপরাধী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। তাদের বিরুদ্ধে করা সব মামলার সুষ্ঠু তদন্ত হবে। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। সালাহুদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, সেটা যে বাহিনীর পোশাকেই হোক না কেন, তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং সব মামলার সুষ্ঠু তদন্ত হবে। জুলাই যোদ্ধাদের আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন বলেও জানান তিনি। আক্তার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় অধ্যাদেশ জারি করা হয়েছে, যা সংসদে উপস্থাপন করা হয়েছে এবং এটি বিল আকারে পাশ করার বিষয়ে সবাই একমত হয়েছেন। জুলাই হত্যা মামলায় রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা আফজাল। বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরকে গ্রেপ্তারের পর 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের তদন্ত অনুযায়ী 1/11 অন্যতম কুশীলবদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প। ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে রাজি না হলে দেশটির বিদ্যুৎ স্থাপনা, তেলকূপ ও খাড় দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের তেল রপ্তানির জন্য অতি গুরুত্বপূর্ণ খাড় দ্বীপ দখলের কথাও বলেছেন তিনি। সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ইচ্ছার কথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্রাম্পের এই লক্ষ্য পূরণে কাজ করতে পারে, তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। মানুষ মরে, বিচার হয় না, পাচার থামে না। মানব পাচারের শিকার হওয়া ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে, কিন্তু অপরাধীদের বিচার হচ্ছে না বললেই চলে। 2020 থেকে 2024 সাল পর্যন্ত হওয়া 4,427টি মামলার পরিসংখ্যানে দেখা যায়, 94 থেকে 95% আসামি খালাস পেয়ে যান। কাজের খোঁজে বিদেশ যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশি তরুণ আকার লালের হাতে টাকা দিয়ে সর্বশান্ত হচ্ছেন। পটুয়াখালীর দেলোয়ার হোসেনকে সমুদ্রপথে ইতালি নেওয়ার কথা থাকলেও তাকে লিবিয়ায় পাঠানো হয়েছিল এবং সেখানে তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। সুনামগঞ্জের শায়খ আহমেদকে গ্রিসে পাঠানোর জন্য তার পরিবার দালালকে 12 লাখ টাকা দিলেও শেষ পর্যন্ত ভূমধ্যসাগরে তার মৃত্যু হয়। মানব পাচার এখন একটি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কে পরিণত হয়েছে। 2.5 লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার। সংসদে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে ৩.৫ লাখ মানুষের তথ্য যাচাই করে দেশটি, সেখান থেকে ২,৫৩,৯৬৪ জনকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। গতকাল সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশ নিয়মিতভাবে তথ্য যাচাইকরণ করছে। এ পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৬ ধাপে ৮,২৯,০৩৬ জন রোহিঙ্গার তথ্য মিয়ানমার সরকারের কাছে পাঠানো হয়েছে। টাকা পড়ে আছে, পাচ্ছেন না সড়ক দুর্ঘটনার শিকার মানুষ। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার সহায়তা কার্যক্রম শুরু করলেও দীর্ঘসূত্রতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সময়মতো টাকা পাচ্ছেন না। গত ২ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬,০০০ জন নিহত এবং ২০,৪৮৩ জন আহত হয়েছেন। ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত তহবিলে ২৫৫ কোটি টাকা জমা থাকলেও ক্ষতিগ্রস্তদের মধ্যে মৃতের স্বজনেরা মাত্র ১৪% এবং আহতদের স্বজনেরা ২% ক্ষতিপূরণ পেয়েছেন। নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং গুরুতর আহতদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম থাকলেও ২ বছরেও অনেকে সেই টাকা পাননি। কর্তৃপক্ষের অবহেলা ও প্রক্রিয়াগত জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সময়মতো ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামসুল হক বলেছেন, ক্ষতিপূরণের টাকা দিতে গড়িমসি কিংবা প্রক্রিয়াগত জটিলতা কোনোভাবেই কাম্য নয়। বড় পরিবর্তনে যাত্রা শুরু বালেন্দ্র সরকারের। নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই শাসন ব্যবস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের লক্ষ্যে ১০০ দফার উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। মন্ত্রিসভায় নারী সদস্যদের প্রাধান্য দেওয়ায় তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বালেন্দ্র শাহ তার ১৫ সদস্যের মন্ত্রিসভায় ৫ জন নারী মন্ত্রী নিয়োগ করেছেন। এর মাধ্যমে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রিসভায় ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। বালেন্দ্রের সংস্কার সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বিতর্কিত হয়ে দাঁড়িয়েছে ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণ। নতুন সরকারের অন্যতম প্রধান প্রাথমিক সিদ্ধান্ত ছিল ক্যাম্পাসগুলো থেকে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সরিয়ে দেওয়া। আগামী শিক্ষাবর্ষ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত কোনো ধরনের প্রথাগত পরীক্ষা নেওয়া হবে না। এছাড়া গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করা হয়েছে। লড়াই চালিয়ে যাবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে আগ্রাসনকারীদের শাস্তি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের দাবি জানিয়েছে দেশটি। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মুজিদ ইবনে রেজা জানিয়েছেন, তারা প্রতিরোধের মাধ্যমে যুদ্ধের পুনরাবৃত্তি রোধে কাজ করবেন। ইসরায়েলের হামলার পাশাপাশি হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রকেট হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠক করেছেন। তারা ওয়াশিংটন ও তেহরানকে সরাসরি আলোচনায় বসানোর চেষ্টা করছেন। তাদের কথা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা ১৩,০০০ লক্ষ্যবস্তুতে বোমা মেরেছেন এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। তবে একটি চুক্তি খুব শীঘ্রই হতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের এআই বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো যে তার দেশের মানুষ নোকিংস বিক্ষোভে অংশ নিচ্ছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছেন, তাদের এই উপসাগরীয় অঞ্চলে তিনি ছাড়া আর কেউ যুদ্ধ থামাতে পারবে না। পাকিস্তান আফগানিস্তান পাল্টাপাল্টি গোলাগুলি। সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলি বন্ধের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই ফের সংঘাতে জড়াল আফগানিস্তান ও পাকিস্তান। ইসলামাবাদ যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আয়োজক হওয়ার আশা প্রকাশ করছে, তখন এই সংঘাত শুরু হল। আফগানিস্তানের কুনার প্রদেশ এবং পাকিস্তানের সীমান্তবর্তী বাজৌর জেলায় উভয় পক্ষই কামান ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। পাকিস্তানের হামলায় ১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে জানা যায়।